নীলিমা পড়ে যেতে ইকরাম ধরে নেয়। চোখাচোখি হয় দুজনের। ইকরামের এক হাত নীলিমার কোমরে, আর এক হাত নীলিমার ডান বাহুতে। নীলিমা আঁকড়ে ধরেছে ইকরামের দুই বাহু। নীলিমা আচমকাই চমকে উঠে তাকিয়ে আছে। বুকের ভিতর চলছে ধুকপুক শব্দ। কেন জানি রঙিন প্রজাপতিগুলো মনের আঙিনায় ডানা মিলে উঠতে লাগলো নীলিমার। এক অন্যরকম অনুভূতি হচ্ছে নীলিমার। ইচ্ছে করছে যুগের পর যুগ এভাবে তাকিয়ে থাকতে। খোপা খুলে এলোমেলো হয়ে গেছে চুল। ঠোঁটের উপরে কালো তিল জোনাকির আলোর মতো জ্বলছে ইকরামের চোখে। এ তো সাত আসমানের পরি। না, তাদের কাছেও হার মানাবে এই অপসরী। অজান্তেই ঠোঁট এলিয়ে হাসে ইকরাম। মুখ দিয়ে বের হয় মাশাআল্লাহ কথাটি। মাশাআল্লাহ, আমার হবু বউ তো দেখি সাত আসমানের পরি। এমন কথায় নীলিমা চমকে ওঠে, নিজেকে ছাড়িয়ে নেয়, চিবুক নামিয়ে ঘন ঘন নিঃশ্বাস নিতে থাকে। ইকরাম শরীফ ঠোঁট প্রশস্ত করে হেসে মাথা নামিয়ে নীলিমার কানে কানে বলে, এমন লজ্জাবতীকে তো আমার দরকার, যার শরীরের ভাঁজে ভাঁজে লজ্জা থাকবে, আর সেই লজ্জা আমি ছুঁয়ে মিশিয়ে দিব। নীলিমার বুকের ধুকপুক শব্দ বেড়েই চলেছে। পুরো শরীরে হালকা শিহরণ বয়ে চলেছে। নীলিমার দিকে তাকিয়েই আছে ইকরাম। নীলিমা কিছু শক্ত কথা বলার জন্য পুনরায় তাকায় ইকরামের দিকে, কিন্তু ইকরামের এমন শীতল চাহনি নীলিমার কণ্ঠনালীতে এক কথা দলা পাকিয়ে আসছে। এভাবে তাকিও না, বুকের বাঁ পাশেটাই দুর্বলতার হানা দেয়। তোমার ওই শীতল চাহনি আমার দুর্বলতাটা কি জানো মেয়ে? ইকরামের এমন কথায় নীলিমা কি বলবে ভেবে পেল না। সে তো পারুল্লা, মুখের উপর কিভাবে অপমান করতে হয় সে জানে না। কিছু বলতে চেয়েও বলতে পারছে না নীলিমা। কোনো এক বাধায় সব আটকে আসছে। নীলিমা আর দাঁড়ায় না, দৌড়ে ঘরের দিকে অগ্রসর হয়। ইকরাম নীলিমার যাওয়ার পানে তাকিয়েই আছে। তার এলোমেলো চুলগুলো দৌড়ানোর কারণে দুলে দুলে উঠছে। একটা মেয়ের এতটুকু ভয় কি করে? আদৌ মানুষ তো, নাকি আমি আসমানের পরি দেখলাম? জমিদার সাহেব, এখানে দাঁড়িয়ে কি বিড়বিড় করছেন? মহিদের কথায় মহিদের দিকে তাকায় ইকরাম। তোমার একটা ফতুয়া দেবে? পাঞ্জাবি ভিজে একাকার, খুব অস্বস্তি লাগছে। শান্ত স্বরে কথাটি বলে ইকরাম শরীফ যেন একটু আগে কিছুই হয়নি, কিন্তু ঠিকই বুকের হৃৎপিণ্ডটা ধড়াস ধড়াস করে পাঁজরের তীব্র গতিতে ধাক্কা দিচ্ছে। মহিদ অবাকের পর অবাকই হচ্ছে। ইনি জমিদার তো, এটা তো ভালো মানুষই, কিসের জন্য? নাকি আমারই অনেকে চিনতে কথা ভুল হয়েছিল, কিন্তু চোখ দিয়ে যা দেখছি, না না, কি হচ্ছে এসব? ভয়কে দেখেছি। ইকরাম মহিদের এমন চাহনিতে হেসে ফেলে। মহিদ তাকিয়ে আছে, মনে মনে করছে হাজার সমস্যার সমাধান। আলিয়া কাঁদতে কাঁদতে এসে শব্দ করে দরজা বন্ধ করে দেয়। আরেফা ধরফরিয়ে উঠে বসে। আলিয়াকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে আসে। আলিয়া কাঁদছে। আরেফার বুক ভয়ে ধক করে উঠল। কাছে টেনে নিয়ে বলল, আলিয়া বোন, কাঁদছিস কেন? কি হয়েছে? দরজায় কেন দাঁড়িয়ে আছিস? কোথায় গিয়েছিলি? আলিয়া কিছু বলে না, বোনকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আরেফা এবার খুব ভয় পায়। আছিয়ার মতো কি তার এই বোনকেও কেউ না না কিছু বলবে তার আগেই দরজায় কেউ ধাক্কা দেয়। ইকবাল ডাকছে আরেফাকে। একবার বোনের দিকে তাকায়, আরেকবার দরজার দিকে তাকায়। বোনকে ছাড়িয়ে দরজা খুলে দিয়ে সরে দাঁড়ায়। হুইল চেয়ারে করে ইকবাল আর পাশে ইখওয়ান এসে কক্ষে ঢোকে। আলিয়া তার বোনের পিছনে লুকায়। ইকবাল দাঁত কিরমির করে বলে, এই বোনকেও হারাতে চাও নাকি আরিফা? বোনকে লাগিয়ে দিয়েছো আমাদের পিছনে আবার। আলিয়ার দিকে তাকায় আরেফা। কোথায় গিয়েছিলি আলিয়া? আলিয়া ঢোক গিলে বলে, আমি ছাদে যাচ্ছিলাম অপু, শব্দ শুনে। শব্দ শুনেই যেতে হবে? বেয়াদব মেয়ে, আবার উকি দাও? এত সাহস তোমার? ইখওয়ানের বাজখাই গলার কথা শুনে আলিয়া তার বোনকে আরো শক্ত করে ধরে। আমি ওকে বুঝিয়ে বলবো। ইখওয়ান, তোমরা নিশ্চিত থাকো, এসব কথা বাইরে যাবে না। তাই যেন হয় আরিফা, বোনকেও সামলে রাখিও। বলেই চেয়ার ঘুরিয়ে চলে যায়। আরেফার কথায় ইকবাল স্বস্তি পেলেও ইখওয়ান পায় না, তাই রক্তিম চোখে তাকিয়ে আছে আলিয়ার দিকে। আরেফা পুনরায় বলে, যাও ইখওয়ান, বুঝাচ্ছি আমি ওকে। দয়া করে রেখে থাকিও না আলিয়ার উপরে। ইখওয়ান দরজায় লাথি দিয়ে বের হয়ে যায়। আরেফা আলিয়ার দিকে দৃষ্টি রেখেই বলে, ছাদে যাওয়ার কি খুব দরকার ছিল আলিয়া? আলিয়া মাথা নামিয়ে নেয়। মাফ কর আপু, ঘুম পাচ্ছিল না, তাই ছাদে যাওয়ার মনস্থির করছিলাম। ঘুম আসছিল না? আমাকে ডাকতি কেন? অযথা বিপদে বাড়ালি। কালকেই বাড়ি ফিরে যাবি আলিয়া, আর কখনো এখানে আসার চেষ্টাও করবি না।
কিন্তু আপু, আমি ইকরাম সাহেবকে ভালোবেসে ফেলেছি, ওনাকে বিয়ে করতে চাই। আলিয়া আচমকাই থাপ্পড়ে বোকা হয়ে যায়, গালে হাত দিয়ে বোনের দিকে তাকিয়ে রইল। এই মহলে বিয়ে করে বউ নয়, রক্ষিতা হয়ে থাকতে হয়। এসব আশা বাদ দিয়ে কাল বাড়ি ফিরে যাবে। ভুলেও এসব কথা দ্বিতীয়বার বলবি না, বললেই তোর বিপদ আলিয়া। আলিয়া কিছু বলার আগেই আরিফা আলিয়াকে হাত উঁচু করে থামিয়ে দেয়। কাল ওই বাড়ি ফিরে যাচ্ছিস, দ্বিতীয়বার আর এইসব নিয়ে যেন কথা না বলতে হয়। সকাল সকাল রেডি হয়ে থাকবি। ভোরের আলো ফুটতেই ইকরাম শরীফ মহলে ফিরে আসে। মনিকা বাগানে হেঁটে হেঁটে ফুল দেখছিল। সকাল সকাল বাহিরে থেকে আসতে দেখে কপাল কুঁচকে তাকায়। পাঞ্জাবিতে কিসের দাগ? রাতে কি মহলে ছিল না? আমি প্রশ্ন করলে উত্তর দিবে না, সেটা আমার ভালো করে জানা আছে। মনিকা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ফুল দেখায় মন দেয়। অন্দর মহলে আসতেই সামনে এসে দাঁড়ায় আরেফা। ভ্রু কুঁচকে বলে, হাঁটতে বের হয়েছিলে বুঝি? সূর্য কি এলোমেলো ভাবে আজ উদয় হলো নাকি? ইকরাম শরীফ হাঁটতে বের হয়েছে? নিজেই প্রশ্ন করছেন, আবার নিজেই উত্তর দিচ্ছেন, আমাকে বলতে দিবেন না? সোফায় বসে গা এলিয়ে দেয় ইকরাম। পাঞ্জাবিতে কিসের দাগ ইকরাম? কোথায় গিয়েছিলে? ইকরাম হাসে। পরীর রাজ্যে। আরেফা চমকে ওঠে। কি সব বলো, পাগল হলে নাকি? ঠিক আছে তো ইকরাম? হ্যাঁ ঠিক আছে। কিছু বলবেন? আমি কক্ষে যাব, বিশ্রাম প্রয়োজন আমার। আলিয়াকে রঘুবাজারে পৌঁছে দিয়ে আসতে হবে, দয়া করে না করিও না। ইকরাম উঠে বসে, সন্দেহ চোখে বলে, কিছু হয়েছে? সকাল সকাল যাওয়াটা তাড়া দিচ্ছেন কেন? না, তবে কিছু হওয়ার আগে আলিয়াকে বাসায় পাঠিয়ে দিতে চাই, অনুরোধ। ইকরাম আর প্রশ্ন করিও না, দয়া করে কাজটা করে দাও, খুব উপকার হবে। ইকরাম কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বলল, ঠিক আছে, রেডি হয়ে নিচে আসতে বলো, আমি পাঞ্জাবি পাল্টে আসছি। ইকরাম উঠে দাঁড়ায়, কক্ষের সামনে পা বাড়ায়। মহলের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে আলিয়া, সামনে দাঁড়িয়ে ইখওয়ান। আলিয়া ভ্রু কুঁচকে ছোট্ট চোখে তাকিয়ে আছে। শুনলাম বাড়ি ফিরে যাচ্ছ, এত ছোট দম নিয়ে চেয়েছিলে আমায় কোলে নিতে? ইখওয়ানের দাঁত কেলিয়ে হাসা। আলিয়ার বিরক্ত লাগছে। বেচারা রোকমানের এমন জায়গায় লাথি দিয়েছ, এখন পর্যন্ত হাঁটতে পারছে না ব্যথায়। ঠোঁট বাঁকিয়ে অন্যদিকে চোখ ফেরায়। আলিয়া মনে মনে বলল, এখন ইচ্ছে করছে আপনার ওই জায়গায় একটা লাথি দিই। আর জায়গা পাওনি? কেন ওভাবে লাথি দিয়েছ তেজি বিয়ানি? না, লাথি মারলে তো দম বন্ধ হয়ে মরেই যেতাম। যেভাবে নাক মুখ চেপে ধরে রেখেছিল, উপায় না পেয়ে দিয়েছি বেটারে। ইখওয়ান দাঁত কেলিয়ে এগিয়ে এসে ফিসফিস করে বলে, আমি রোকমানের জায়গায় থাকলে মুখ কেন অন্য জায়গা চেপে ধরতাম। আলিয়া ধাক্কা দিয়ে সরিয়ে দেয় ইখওয়ানকে। আমিও কম না বিয়াই, লাথির বদলে আমিও তখন চেপে ধরলাম। বলেই মুখ বাঁকিয়ে চলে যায়। ইখওয়ানের হাসি মুখ নিমিষেই হারিয়ে যায়। মেয়ে না আর কিছু, তেজ আসে বলতে হবে। ইস, আফসোস থেকেই যাবে। সকাল 10টা। ইকরাম ও আলিয়া নদীর পাড়ে এসে দাঁড়ালো। চাঁদ মাঝিকে অনুসরণ করে বলল, আর কেউ আসবে? না আসলে আমাদের ওই পারে পৌঁছে দাও। জি সাহেব, মহিদুল ভোরে কইয়া আইছিল যে আইবে, বোন জামাই নাকি বাড়ি ফিরবে। ওহো, আলিয়া নৌকায় গিয়ে বসো। আলিয়া মাথা নাড়িয়ে গিয়ে নৌকার ছাউনিতে গিয়ে বসে। কিছুক্ষণ পর মহিদ্রা আসে, সাথে নীলিমা। কালো বোরখা পরেছে নীলিমা, মুখের নিকাব দিয়েছে। ইকরাম তবুও তাকিয়ে দেখছে। নীলিমা বিরক্ত হয়ে ছাউনির ভিতরে গেল। ইকরাম ও মোহিত ছাউনির বাইরে দাঁড়ালো। ভিতরে ওরা চারজন বসে রইল। নীলিমা নিকাব সরিয়ে আলিয়ার দিকে তাকায়। আলিয়া তাকাতেই ভ্রু কুঁচকে যায়। এই প্রথম কোনো মেয়েকে ঈর্ষা করতে লাগলো। এত সুন্দর মেয়ে, ইস কত ফর্সা, অমর থেকেও হাজার গুণ সুন্দরী। আল্লাহ এত রূপ একজনকে না দিলেই পারত। এত সুন্দরী মেয়ে, তাও আবার ওই এত সুন্দর মেয়ে, তাও আবার এই মুশফিলি গ্রামে। কে এই মেয়ে? আগে তো কখনো দেখিনি। চোখে মুখে কি মায়া, ইচ্ছা করছে টুপ করে একটা চুমা খাওয়া যায়। নীলিমা ঠোঁট এলিয়ে হাসে। কি খাচ্ছর মাইয়া, নিশ্চয় রূপ নিয়ে অহংকার করছে, আমার গায়ের রং নিয়ে হাসছে, ফালতু মাইয়া। এমন মেয়ে যদি ভাইজানের বউ করে আনতে পারতাম। পরক্ষণে নীলিমার মুখে আধার নামায়। তার ভাইজান তো বিয়েই করবে না। এমদাদুল আর নাজিরা গল্প জুড়ে দিয়েছে।
নীলিমা তার বোনের দিকে তাকায়। কি স্নিগ্ধ লাগছে তার বোনটাকে, এমন হাসি খুশি যেন থাকে তার বোন, কোনো দুঃখ যেন আর ছুঁয়ে দিতে না পারে। বোনের দিকে তাকিয়ে নীলিমা মুচকি হাসে। আলিয়া নেমে আসো। ইকরামের কথায় হুঁশ ফিরে আসে নীলিমার। নিকাব নামিয়ে নেয় নীলিমা। এক এক করে সবাই নেমে আসে। কিছু দূর হেঁটে এসে থামে রঘুবাজারের সামনে। নাজিরাদের গরুর গাড়িতে তুলে দেয় মহিদুল। এখান থেকে মহিদুলের পথ আলাদা, তাই অন্য এক গরুর গাড়ি ঠিক করে উঠে পড়ে মহিদুল। সামনে এসে দাঁড়ায় ইকরাম। মোহিত বন্দরে যাচ্ছ? ইকরামের কথায় মাথা তুলে তাকায় মোহিত। জি জমিদার সাহেব। আমাদের আত্মীয়, নাম আলিয়া, ওই দিক দিয়েই তো গরুর গাড়ি যাবে। তুমি একটু শেওলাপুরে ওকে নামিয়ে দিতে পারবে? মহিদুল আলিয়ার দিকে তাকায়, নিঃসন্দেহে সুন্দরী। ইকরামের দিকে তাকিয়ে বলে, ঠিক আছে, উঠে বসতে পারুন। ইকরাম আলিয়ার দিকে তাকায়। সমস্যা নেই, মোহিত খুব ভালো ছেলে, নিশ্চিত যেতে পারো। যাও, উঠে গিয়ে বসো। আচমকাই আলিয়া ইকরাম শরীফকে জড়িয়ে ধরে। ইকরাম কিছু বুঝতে পারে না, অবাক হয়ে যায়। দাঁড়িয়ে থাকা নীলিমাদের গাড়ির দিকে তাকায় ইকরাম। নীলিমা অন্য পাশে ফিরে তাকায়। বিস্ফোরার মতো বুকের ব্যথা চিনচিন করে মাথা চাড়া দিয়ে উঠল নীলিমার। কেমন অস্বস্তিকর লাগছে নীলিমাকে। এমন হওয়ার কারণ নীলিমা বুঝতে পারল না। খারাপ লাগা কাজ করছে মনের মধ্যে। আচমকাই চোখে পানি এসে ভিড় জমায়। বোরখা দুহাতে খামচে ধরল নীলিমা। কি করছো আলিয়া? ছাড়ো। ঝটকা দিয়ে সরিয়ে দেয় ইকরাম শরীফ। আপনি আপুকে একটু বোঝাবেন বিয়াই, আপনাকে ছাড়া আমি অন্য কাউকে বিবাহ করতে পারবো না। আপনাকে আমি ভালোবাসি। ইকরাম অবাক হয়ে তাকায় আলিয়ার দিকে। সাহসের সীমা দেখে বাকরুদ্ধ হয়ে গেছে ইকরাম শরীফ। নিতান্তই আলিয়া সুন্দরী, মুখ জুড়ে মায়া বিচরণ করে, চোখের পানিতে কাজল লেপটে গিয়েছে, অতুলনীয় সুন্দর লাগছে। কিন্তু আলিয়ার জন্য ইকরামের মনে কোনো অনুভূতি আসে না, চোখে কোনো মুগ্ধতা খুঁজে পায় না। মুচকি হেসে ইকরাম আলিয়াকে বলে, তোমার বোন তোমার ভালোর জন্যই বিষয়টা এড়িয়ে নিতে চাচ্ছে না। আমিও খুশি হয়েছি তোমার বোন তোমার বাচ্চা আবদারে উত্তর দেয়নি। আশা করি আমি কি বলতে চেয়েছি বুঝতে পেরেছো। আলিয়া অসহায় হয়ে চোখ নামিয়ে নেয়। ধীরে ধীরে গরুর গাড়িতে উঠে বসে, আর ভুলেও তাকায় না আলিয়া। গাড়ি চলতে শুরু করে। আলিয়া ফুফিয়ে কেঁদে ওঠে। মহিদুল এক পলক দেখে মুচকি হেসে বাইরে চোখ রাখে। প্রেমের বিরহ কত যে ভয়াবহ, যার মনের মানুষ চলে যায় সেই বোঝে। মোহিত চোখ বন্ধ করে তার মনের সেই মানুষটিকে কল্পনায় দেখতে থাকে। ইকরাম শরীফ পেছনে ফিরে দেখতে পায় নীলিমাদের গাড়ি অনেক দূরে চলে গেছে। তপ্ত শ্বাস ফেলে নদীর দিকে পা বাড়ালো। মনমরা হয়ে ইকরাম শরীফ মহলে ফিরলেন। অন্দর মহলে সব পুরুষ লোক খোশ মেজাজে গল্প করছেন। তাদের পেরিয়েই যাবে রোকমানের বলা কথায় দাঁড়িয়ে পড়ে ইকরাম শরীফ।